হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 5 নম্বর সেটে। তাহলে চলো আর দেখ না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো কদাকে কি দিয়েছে, বলেছে একটি লুডোর ছক্কার তল সংখ্যা ড্যাশটি। তোমরা সবাই লুডোর ছক্কা চেনো, তো হবে 6টি, কারণ ওখানে 1 থেকে মানে পুট থেকে 6 পর্যন্ত থাকে। খাওয়ার আগে দেখো, একজন লোক 6 দিনে একটি কাজ করতে পারলে একদিনে পারবে কত অংশ কাজ? যদি আমরা ওই নিয়মে করি, আমরা কিভাবে করি? এভাবে করি যে 6 দিনে কাজ করতে পারবে একজন লোক, তাহলে একদিনে কত অংশ পারবে সেটাই চেয়েছে। তাহলে একদিনে কাজ করতে পারে ভাগ হবে, তাহলে 1/6 অংশ কাজ করতে পারে। গদা গেছে বিস্কুটের প্যাকেটের সংখ্যা কমে গেলে দাম কি হয়? কমে যায়। যদি বিস্কুটের সংখ্যা তুমি কম বিস্কুট আনো তাহলে তোমাকে কম টাকা দিতে হবে, বেশি আনলে বেশি টাকা দিতে হবে। এরপরে চলো ঘদাকে দেখো 2, 4, 6, 8। দেখো এই বিন্যাসটি দেখো 2 ঘর করে কিন্তু বেড়েছে প্রত্যেকটা। তাহলে 8-এর পরে 2 ঘর কত হবে? 10। তারও থেকে আরও 2 ঘর হবে 12। এরপরে চলে যাই উমদাকে, বলেছে এ সঙ্গে জেড, মানে একদম প্রথমের সংখ্যাটা দিয়েছে আর শেষের অ্যালফাবেটের শেষের সংখ্যাটা দিয়েছে। তো তোমরা একটু খাতা কলমে লিখে দেখো, তোমরা এবিসিগুলো লিখে নিয়ে করবে এ থেকে জেড পর্যন্ত। তারপর এ থেকে দেখবে শেষের সংখ্যাটার সঙ্গে মিলিয়ে, তারপর সেকেন্ড যে বি থাকে বি এর সঙ্গে শেষের আগের সংখ্যাটা, তারপরে ওয়াই, এই ওয়াইয়ের তার আগের সংখ্যাটা, আর এগুলো পরপর হচ্ছে এ বি সি ডি ই। তাহলে এটা হবে এফ আর এটা হবে জি। আর এই দিক থেকে উল্টো দিক থেকে যদি আমরা গুনি, ভি আছে, ভি এর আগে কি হয়? ভি এর আগে হয় ইউ, এই ভি এর আগে হয় ইউ, আর ইউর আগে হয় টি। এরপরে চলে যাই চদাগে, বলেছে যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে কি বলে? 3টে বাহু যারা অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। পরের প্রশ্ন, 2 একটি ড্যাশ সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা, আর এটা হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, সর্বদা 9 দ্বারা বিভাজ্য নয়। আর এরপরে আছে 12র গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটি? 12র এখানে আমরা করে দেখছি। 12 2 দিয়ে যাবে, 6 × 12, তারপর 3 দিয়ে যায়, 3 × 4 = 12, 4 দিয়েও যাবে, 3 × 4 = 12, 6 দিয়ে যায়, আর এখানে 1 দিয়ে তো যাবেই। তাহলে কটা পেলাম আমরা? 3, 3, 6, 6টি। তারপরে চলে যাই পরের অঙ্কে। দেখো প্রথমে আমরা ভাগটা করে নিচ্ছি, 7, 6, 24। তাহলে 6 ভাগ 3, তারপরে 3 দিয়ে 6কে ভাগ করলে পাবো 2। 2 আছে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা যমজ মৌলিক সংখ্যা, কারণ এদের দুটি 3 এবং 5 মৌলিক সংখ্যা প্রদান করা সবও হবে 1। আর খদাকে দেখো 6 এবং 21 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। দেখো 6কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে যায়, আর 21কে 1 দিয়ে, 3 দিয়ে যায়, তাহলে সাধারণ গুণনীয়কটা হবে 3। এরপরে চলে যাই গদাকে, একটা ভাগ অঙ্ক দিয়েছে। দেখো এই দুটো প্রথমে আমরা ভাগ করব 5 নং 45, তো ভাগ করলে আমাদের আসছে 9, তাহলে 12 যোগ 2 বিয়োগ 9। দশ আর 2 যোগ করলে 12, 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3। তারপরে চলে যাই ঘাদাকে, 1 লিটার 350 মিলিলিটার যোগ 780 মিলিলিটার সমান কত? চলো অঙ্কটা এখানে করে দেখাই। 1 লিটার 350 মিলি,
আমি শর্টে লিখছি। আর এখানে 780 মিলি। যদি যোগ করতে বলেছে যোগ করি। 8 আর 5 কত? 8 আর 5 হচ্ছে 13, 13 3 হাতে 1, 7 আর 1 হয় 8 আর 3 হয় 11। আর এদিকে 1 লিটার ছিল। এবার দেখো 1000 মিলিলিটারে হয় 1 লিটার। তো এখান থেকে 1000 মিলিলিটার এদিকে চলে গেলে 2 লিটার হবে, 2 লিটার আর এদিকে পড়ে থাকবে 130। তাহলে উত্তরটি হবে 2 লিটার 130 মিলিলিটার। লিখে দিচ্ছি এখানে 2 লিটার 130 মিলিলিটার। এটা আমি আর ভেঙে দেখালাম না। যদি ভেঙে দেখাই এরকম হবে 1 লিটার 1000 যোগ 130, তারপরেই 2 লিটার 130 বেরোবে। তারপরে চলে যাই, বলেছে দেখো জিজ্ঞাসা চিহ্ন চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও। এখানে বক্সগুলো দেখো 4-এর পরে 5 লেখা, তারপরে 10, 6-এর পরে 7 লেখা, 21 আর 8-এর পরে তাহলে 9 হবে, তারপর 36 লেখা রয়েছে। এবার বলেছে চিত্রে কটি ত্রিভুজ আছে লেখো। এখানে আমি গুণে দেখলাম 16টা ত্রিভুজ আছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা এই দুটো বক্স বাদ দিচ্ছি, মাঝে যে আয়তক্ষেত্রকার বক্সটা রয়েছে তার ভেতরে আমরা ছোট বক্সগুলো আগে গুনে নিয়েছি। 1 এখান থেকে শুরু করছি। আমরা যদি এখানে 1 লিখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এই যে 6 লিখলাম। এবার 4 কোথা থেকে পেয়েছি? আমরা দেখো এই যে কাটা চিহ্নটা যদি শুধুমাত্র ধরি তাহলে দেখো কটা হচ্ছে। এখানে এই টোটালটা নিয়ে একটা, এদিকে একটা, দুটো না, এদিকে একটা গোনা হয়ে গেছে, যেহেতু এই সময় আমরা গুনেছিলাম, তাহলে এইদিকে একটা আর এইদিকে একটা, দুটো। আর এই টোটালটা ধরে এই সাইডের এই যে এই ত্রিভুজটা, এটা হয় 3টে আর এদিকে একটা 4টে, তাহলে ভেতরে আমরা 4টে পেলাম। মোট হচ্ছে 10টা ভেতরেই, তাহলে এখানে 4টে পেলাম। আর এই 3 কোথায় পেয়েছি? উপরের ত্রিভুজটা দেখো পুরোটা জুড়ে একটা ত্রিভুজ, আর 2 ভাগে ভাগ হয়ে আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে এখানে 3টে পেলাম, তাহলে নিচেও 3 পাবো, তাহলে 3 আর 3 মোট যোগ করো 16টাই হবে। পরের অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 12 সেমি হলে বর্গক্ষেত্রটির পরিসীমা কত? বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, তাই প্রত্যেকটা বাহুই কিন্তু 12 সেমি হবে। আর এদিকে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 12 সেমি, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহু, তো 4-এর সঙ্গে বাহু যেহেতু 12, তাই বাহুর সংখ্যার সঙ্গে গুণ করেছি, গুণ করলে হবে 48। উত্তরটা তোমরা লিখবে একটু উত্তর চিহ্ন দিয়ে, বর্গক্ষেত্রের পরিসীমা 48 সেমি। এবার চলে যাই 3 দাগে। বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বলেছে হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন হিসাব করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করবে। এক গোছ তৈরি করতে 32টি পান লাগে, তাহলে 4064টি পান পাতার গোছ হবে, অবশ্যই ভাগ করতে হবে। যেহেতু মৌলিক উৎপাদকে ভাগ, তাহলে এই 32 যেটা হচ্ছে ভাজক আছে, সেই ভাজকটাকে আমরা কি করব? লসাগু করে নেব। দেখো আমাদের এসছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে আমাদের 5টা 2 এসছে, তাহলে 5 বার ভাগ করতে হবে। প্রথম 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 2032, তারপরেরটা ভাগ করলে আমরা পেলাম 1016, তারপরে 2 দিয়ে ভাগ করলে পেলাম 508, এরপরে পেলাম 254 আর শেষে পেলাম 127। তাহলে উত্তরটি লিখতে হবে 4064টি পান পাতার গোছ হবে 127টি। দেখে নাও পরের অঙ্কটি। বলেছে গল্পের আকারে লিখি, অঙ্কটি সমাধান করি। তোমাদের গল্পটা আমি একটু মুখে বলে দিচ্ছি। লিখবে যে 7টি বেঞ্চে ছেলে মেয়ে আছে 42 জন, তাহলে প্রতি বেঞ্চে কতজন ছেলে মেয়ে আছে হিসেব করো। এটা তোমরা আগে অঙ্কের ভাষায় লিখে নেবে, যেহেতু তোমাদের লিখতে বলেছে। তো তারপরে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করছি। দেখো ঐকিক নিয়মে তো 7টি বেঞ্চে ছেলে মেয়ের সংখ্যা 42 জন, তাহলে প্রতি মানে একটি বেঞ্চে কতজন হবে? তাহলে আমাদের অবশ্যই কম বের করতে বলেছে, মানে ভাগ করতে হবে। তো আমরা 42
কে 7 দিয়ে 42 ভাগ করলে পেলাম 6। তাহলে প্রতি বেঞ্চে 6 জন ছেলে মেয়ে বসবে। গ দাগের অঙ্কটি দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার। বাগানটিতে বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 5 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? দেখো, একটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার বাগানটিতে বেড়া দিতে মানে পুরো চারিদিক বেড়া দিতে হবে। তাহলে এবার প্রতি মানে কি 1 মিটার খরচ হয় 5 টাকা, তাহলে পুরোটা জমি বেড়া দিতে কত টাকা খরচ হবে সেই টাকাটা বের করতে হবে। তাহলে দেখো, একটা আয়তাকার ছবি এঁকে নিয়েছি। তোমরা দেখো আয়তক্ষেত্রের ছবিটা হবে যার বিপরীত বাহু মানে 2 দিক বাহু সমান হয়। তাহলে দেখো দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয়, তো এই 80 যদি ওপরটা হয় নিচেও 80, আর এদিকে 50 হলে এদিকেও 50 হবে। তাহলে এটা দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হবে 80 মিটার আর একটি আয়তাকার বাগানের প্রস্থ হবে 50 মিটার। এবার আমাদের যদি পরিসীমাটা আমরা না জানি তাহলে তো আমরা কতটা খরচ হয়েছে সেটা জানতে পারবো না। পরিসীমা মানে বাইরের টোটাল যে পুরো অংশটা সেটার কথা বলা হচ্ছে। তাহলে আয়তাকার বাগানের পরিসীমা কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত ছিল 80 আর প্রস্থ ছিল হচ্ছে 50, এই দুটো যোগ করব। এখানে 2 গুণ কেন হয়েছে? কারণ দেখো আমরা এদিকে একদিকে লিখেছি, এই উল্টো দিকের বাহুটাও তো 80 ছিল, এই প্রস্থর উল্টো দিকেও তো 50 ছিল, তাহলে তো দুবার করে দরকার ছিল, তাই একেবারে আমরা 2 গুণ করে নিয়েছি। তাই এই সূত্রটা আমরা ফেললেই আমাদের একই হবে। এবার দেখো এই দুটো যোগ করলে আমরা পেলাম 130 আর 2 এর সঙ্গে গুণ করলে পাবো 260 মিটার। এবার প্রতি মিটারে কত টাকা খরচ হয় সেটা আমাদের বলে দিয়েছে। তাহলে প্রতি মিটার বেড়া দিতে খরচ হয়েছিল 5 টাকা, হলে বাগানটিতে বেড়া দিতে কত খরচ হবে? এই যে আমরা মোট যে পরিসীমাটা পেলাম, মানে আমাদের যে বাগানের চারিদিকে কত মিটার আছে সেটা আমরা জেনে গেলাম। তো 260 হচ্ছে বাগানের চারিদিকে আছে, তো এইটার সঙ্গেই যদি আমরা 5 টাকাকে গুণ করি তাহলেই তো আমাদের পুরো যে কতটা জমির জন্য খরচ হয়েছে সেটা বেরোবে। তো এই যে গুণ করলাম, গুণ করলে আমরা কত পেলাম? 1300 টাকা। উত্তরটা একটু সুন্দর করে লিখে নেবে যে পুরো মানে জমিটা বেড়া দিতে খরচ হবে 1300 টাকা। তারপরে চলে যাই ঘ দাগে, বলেছে 9 ও 13 দ্বারা বিভাজ্যতার নিয়মগুলি লেখো। ঘ দাগে বলেছে 9 ও 10 দ্বারা বিভাজ্যতার নিয়মগুলি লেখো। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি 9 দ্বারা বিভাজ্য হতে হলে সব অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন ধরো 7641 এই সংখ্যাটাকে যোগ করো, যোগ করলে দেখবে যোগফল কিন্তু 18 হবে। এই 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। আর 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 10 দ্বারা বিভাজ্য শেষে শূন্য থাকতে হবে, শেষে শূন্য থাকতে হবে, তাহলেই 10 দ্বারা বিভাজ্য হবে। চলে যাই দাগে। আজ তোমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী এসেছে। প্রথম বেঞ্চে 3 জন আর দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। এবার বাকি ছাত্রছাত্রীদের যারা রইল প্রত্যেককে 2টো করে লজেন্স দিলে মোট কতগুলো লজেন্স লাগবে? মোট ছাত্রছাত্রী ছিল 30 জন। এবার সেখান থেকেই প্রথম বেঞ্চ থেকে 3 জন আর দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন চলে গেল। তাহলে চলে যাওয়ার সংখ্যা কত? 7 জন। এই 7 জন চলে গেল কোন সংখ্যা থেকে চলে গেল? মোট সংখ্যা থেকে, 30 থেকে চলে গেল। তাহলে ছাত্রছাত্রী আছে তো 30 জন আর চলে গেল 7 জন, তাহলে বিয়োগ করলে হবে 23 জন। তাহলে এখন কোন ছাত্রছাত্রীটা রয়েছে? এই 23 জন রয়েছে। এবার এই 23 জনকে 2টো করে লজেন্স দেবে। তাহলে প্রত্যেককে 2টি করে লজেন্স দিলে মোট লজেন্স লাগবে 23 গুণ 2 মানে 46টি। তাহলে উত্তরটি লিখবে যে মোট 46টি লজেন্স লাগবে।
পরের অঙ্কটি দেখো, মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল? তোমাদের ডজনে বের করতে বলেছে। তো আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে অঙ্কটা দেখো, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেলে তাহলে মোট কত? 12 দিয়ে এটাকে ভাগ করবো, ভাগ করলে হবে 63 ডজন। দেখো ভাগটা এখানে করে দিয়েছি। মিতালি পিসি 63 ডজন কলা নিয়ে বাজারে গেলেন। পরের অঙ্কটা দেখো, শিলা ও তার 8 জন বন্ধু মোট 225 টাকা গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরল। প্রত্যেকের ভাড়া সমান হলে প্রত্যেকে কত টাকা ভাড়া দেবে? দেখো শিলা ও তার 8 জন বন্ধু মিলে কিন্তু 9 জন বন্ধু হলো। এবার দেখো শিলা ও 8 জন বন্ধু সমান 9 জন বন্ধু। 9 জন বন্ধু গাড়ি ভাড়া দিল 225 টাকা। তাহলে প্রত্যেকে কত গাড়ি ভাড়া দেবে? অবশ্যই 9 দিয়ে ভাগ করবো, ভাগ করলেই একজনেরটা বেরিয়ে যাবে। ভাগ করো, দেখো ভাগটা করে দিয়েছি সাইডে, 25 পেলাম। প্রত্যেকে 25 টাকা করে ভাড়া দেবে। পরের অঙ্কটি দেখো, 5টি 1 দিয়ে 100 করো। আচ্ছা 5টি 5, তাহলে আমরা যদি 4টে 5 যোগ করি কত হচ্ছে? 20 হচ্ছে। দেখো 5 5 10 15 20, এর সঙ্গে যদি 5 গুণ করি 20-র সঙ্গে, তাহলেই তো আমরা 100 পাচ্ছি। তারপরে এটা একটু ভুল হয়েছে বুঝতে, এটা বলেছে 5টি 1 দিয়ে করতে হবে। তাহলে আমরা 5টি 1 মানে প্রথমে 3টে 1 লিখলাম, মানে 111 বিয়োগ 11 করলেই কিন্তু 100 পাওয়া যাচ্ছে। এরপরে দেখো 5টি 3 দিয়ে কিন্তু করতে হবে। এটা দেখো 33 গুণ 3, যোগ 3-এর 3, মোট কটা হলো? 1 2 3 4 5টা। এবার দেখো আমরা এটা কাটাকুটি করে পেলাম 1। তাহলে 33 গুণ 3 হচ্ছে 99, আর যোগ 1 সমান 100। পরের অঙ্কটি দেখো, আগে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টে বাহু অসমান। যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। এবার বলেছে একটি বিষমবাহু ত্রিভুজের, এদিকে একটা ছোট দিলাম, একটু বড়, এরকম 3টে অসমান। তোমরা একটু মেপে নেবে স্কেল দিয়ে, 3টে অসমান বাহু লিখবে। আমি একটু ভুল হচ্ছে। পরেরটা দেখো, পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তো এটা তোমরা একটু তোমাদের যে গৃহ শিক্ষক মহাশয় তাদেরকে দেখিয়ে নিও। পরের অঙ্কটি চলে যায়, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 17 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? তাহলে আয়তক্ষেত্রের ছবি ঠিক এরকম, যদি বাহু সমান, যে বড় বাহুটা সেটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, আর ছোট বাহুটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য হলো 27। তাহলে প্রস্থটা আগে বের করে নিতে হবে। এখানে দেখো দৈর্ঘ্য যদি 17 হয় আর প্রস্থ তাহলে কত? আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে সূত্রটা তোমাদের একটু দেখাই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, আর 2 ইন্টু থাকছে, তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 17। এবার দেখো আমাদের এইটুকু দেখতে হবে যে 44 মিটার কীভাবে আসছে। 17-র সঙ্গে 2 গুণ করলে তো কখনোই 44 আসে না, কিন্তু আমরা জানি যে 22-এর সঙ্গে 2 গুণ করলে 44 হয়। তাহলে 17-র সঙ্গে আর কত যোগ করলে 22? 5। এই 5 যোগ করলে হবে 22। এই 22-এর সঙ্গে 2 যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমরা 44 পাচ্ছি। তাহলে এখানে দেখো প্রস্থটা কিন্তু বেরিয়ে গেল। তাহলে প্রস্থটা হবে 5 মিটার। তাহলে চলো তোমাদের 5 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।